This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা। আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনাল আমরা যে খবরে চোখ রাখবো, দাগি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চের প্রশ্নে এসএসসি। আমরা জানি এর আগে সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে ঠিক একইভাবে এসএসসির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, এবার ডিভিশন বেঞ্চেও একইভাবে প্রশ্নের মুখে এসএসসি। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, যদি বিস্তারিতভাবে আমাদেরকে জানাও। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসএসসির হয়ে সওয়াল করছিলেন এবং সেখানে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাকে বেশ কিছু প্রশ্ন করেছেন। চিহ্নিত অযোগ্যদের নিয়ে যখন তিনি সওয়াল করছিলেন, সেখানে বিচারপতির বক্তব্য যে সত্যিই কি কমিশন সেই জায়গায় আছে যেখানে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে কমিশন। একই সঙ্গে চিহ্নিত অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ যে প্রশ্ন একাধিকবার সামনে এসেছে সেই প্রশ্ন আরেকবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নতুন যে আইন, সেখানে এই টেন্টেড আনটেন্টেড অর্থাৎ যোগ্য অযোগ্য সেক্ষেত্রে কোনো বাধা নেই। ফের দুপুর 2টোর সময় শুনানি রয়েছে এবং সেখানে একদিকে যেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁরা বলবেন যে এখানে যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বিজ্ঞপ্তিতে সেটা জারি করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে, একই সঙ্গে মূল মামলাকারী তারা কেন 10 নাম্বার এবং বয়সের রিল্যাক্সেশন সিঙ্গেল বেঞ্চ দেয়নি তার উপরে সওয়াল করবেন। ধন্যবাদ শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। দুপুর 2টোর পরে মামলার পরবর্তী শুনানি পর্ব তুমি নজর রাখো এবং সেই সংক্রান্ত সমস্ত আপডেটও আমরা আমাদের দর্শকদের জানাতে থাকবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখতে হচ্ছে আরো একবার সিভিকের দাদাগিরি। কোথায় জানেন? পাঁশকুড়া শান্তিপুরের পরে এবার ভবানীপুর পারিবারিক বিবাদেও সিভিকের নাম নিয়ে দাদাগিরি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভন, এবার পারিবারিক বিবাদ, সেখানেও সিভিক ঢুকে যাচ্ছে এবং তাদের নামে মাতব্বরি করা হচ্ছে। কেন, কিভাবে, কি হয়েছে ঘটনা? দেখো, অভিযোগ করা হচ্ছে শম্ভু প্রামাণিক, যিনি সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের একটি থানার, এবং তিনি রিজেন্ট পার্কে তার একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে তিনি যেতে গেছিলেন। কিন্তু একেবারে যেহেতু এই বাড়ি সংক্রান্ত বিবাদ আছে এবং সেটা নিয়ে হাইকোর্ট, সেটা কিন্তু কোর্ট পর্যন্ত পুরো বিষয়টা গড়িয়েছে এবং কোর্টের অর্ডার রয়েছে, তাই সেই সিভিক ভলেন্টিয়ার সেই নিজের বাড়িতে ঢুকতে পারছেন না। এই বিষয়টা যেটা অভিযোগ করা হচ্ছে যে সে তখন তার দাদার বাড়িতে গেছিল এবং তার বৌদি অভিযোগ করছে যে তিনি যখন ঢুকতে গেছিলেন তিনি ঢুকতে পারেননি। তিনি বাড়ির সামনে যে লোহার গ্রিল ছিল সেই গ্রিল কাটে প্রায় 10 জন মিলে ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকে দাদা, বৌদি এবং তাদের সন্তানকে মারধর করা হয় এবং মারধরের নেপথ্যে একটাই কারণ, তিনি সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেন এবং সেই পরিচয়ে প্রভাব খাটিয়ে তিনি পুরো বিষয়টা গণ্ডগোল করেন বলে এমনটাই অভিযোগ দায়ের হয়েছে রিজেন্ট পার্ক থানায়। এবং ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। স্বাভাবিকভাবেই নিজের যেহেতু পেশাগতভাবে সিভিক ভলেন্টিয়ার, তাই এই পুরো বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে। তার কারণ তিনি এই নাম পরিচয় খাটিয়েই যথেষ্ট গণ্ডগোল করেন বা মারধর করেন, এমনটাই অভিযোগ। বেশ, অবশ্যই ঘটনার দিকে নজর রাখো। ধন্যবাদ সুশোভন। বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রীও। চাপড়া তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। টিভি9 বাংলার খবরের জেরে ঘটনার 4 দিন পর শেষমেশ পুলিশ গ্রেফতার করলো ভিলেজ পুলিশ অমিত পালকে। গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী আর 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল নেতা ভজন দাসও। অভিযোগকারিণীকে হুমকি, বাড়িতে হামলারও অভিযোগ রয়েছে এদের উপরে। অর্থাৎ ধর্ষণের পর অভিযোগকারিণীকে হুমকি দেওয়া হয়, বাড়িতে হামলা চালানো হয় যাতে তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন বা অভিযোগ না করেন তার জন্য। মামলা প্রত্যাহার করতে অভিযোগকারিণীকে একের পর এক চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলেরই ব্লক সম্পাদকের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শাসক দলেরই নেত্রী। যদি আমার জন্য একটুখানি পারো, তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব একটা বারের জন্য, আমার জন্য একটুখানি ক্ষমা করে দিও না। আমার টপিদা, সেদিন রাতেও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না, একদম বিচ্ছিরি রকমের একটা বাজে ব্যাপার করেছিল জানো। সেদিন আমি যদি পালিয়ে না আসতাম, ও আমার বাড়ি পর্যন্ত এসছে জানো। এবার আমাকে তো ও করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে।
তা আমি আমাকে যদি একবার ফোন করতাম, আমি যদি অমিতের মোবাইলে একবার ফোন করতাম বা ভোলার মোবাইলে একবার ফোন করতাম, দুজনা চলে যেত, আবার তোমার 5 বছর ক্ষমা চেয়ে যেত, এটুকুনি আমি বলতে পারি। কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না আমি, আমি শুধু বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে একটু দেখতে দাও। আমি তোমার হাত পা চেপে ধরে ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের মানে বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই। আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না না না, হ্যাঁ ভাই ভয় পাচ্ছে, ওই জন্য আমি এই মুহূর্তে আমি সেটা কে ওই যে টফি ঘোষ তৃণমূল নেতা, আমার অনেক অনেক শুধু উনি একা না, আমি অনেক মানে ভীত আছি এই মুহূর্তে, মানে আমি পাচ্ছি না কিছু বলতে। আমার কথা যদি তোমার কোনো খারাপ লেগে থাকে বা কোনো রকম খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যদি আমি ক্ষমা পাচ্ছি আমাকে ক্ষমা করে দিও, এইটুকুনি ঘটনা। এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। তাহলে কি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার তো অবশ্যই, কারণ তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিবাদ নেই, তার সঙ্গে ফোনে কোনো দিন কথা বলিনি, জাস্ট একটুখানি কথা। এই কথা থেকে যদি এত কিছু হয়, কিন্তু ষড়যন্ত্র ছাড়া আর তো কিছু দেখা যাচ্ছে না। তৃণমূল নেতা সেই তৃণমূল নেত্রীকে ফোনে তাকে অনুরোধ করছে, বোন সোনা এফআইআরটা করিস না, অভিযোগটা করিস না। অর্থাৎ এখানেও তৃণমূল এবং পুলিশ উভয়ই দেখা যাচ্ছে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। এইভাবে যদি চলতে থাকে, পশ্চিম বাংলা কোন দিকে যাচ্ছে, ভারতবর্ষের থেকে এক অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ওটা শুনেছি, ঠিক আছে, আমি যতটা শুনেছি তার থেকে এতটা বলতে পারি যে তাদেরকে আমি চিনি, কিন্তু তারা কি করেছে, তাদের প্রতি কি অভিযোগ হয়েছে সেটা আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে বলতে হবে। এবং একটা কথা বলতে পারি, সে পার্টির হোক বা পার্টির বাইরে হোক, যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইনের পথে চলবে। এদিকে এখন বেআইনি পার্কিং এর অভিযোগে পরপর ট্রাকে ভাঙচুর পুলিশের। নিউ আলিপুরে একের পর এক লরির কাজ ভাঙলো পুলিশ। নিউ আলিপুরে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ঠিক কি হয়েছিল ঘটনা জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, দেখো, এটা হচ্ছে নিউ আলিপুর থানার ঠিক পিছন দিকে, যেখানে দুর্গাপুর যে মাঝেরহাট ব্রিজ রয়েছে, সেই মাঝেরহাট ব্রিজ সংলগ্ন যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের পাশে দীর্ঘদিন ধরে ট্রাক পার্কিং করা থাকে। এবং ট্রাক মালিকদের বক্তব্য, গতকাল রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে নিউ আলিপুর থানার পুলিশ এসে হঠাৎই তাদের যে লরি, প্রায় 30 থেকে 35টি ট্রাক, সেই সমস্ত ট্রাকের কাজ ভেঙে দেয়। এবং কি কারণে ভেঙেছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ ট্রাক মালিকদের বক্তব্য যে তারা যখন পুলিশকে জিজ্ঞেস করতে যায় যে আমাদের ট্রাকগুলো ভাঙা হচ্ছে কেন, তাদের বক্তব্য, যেহেতু আপনারা এখানে পার্কিং করে রেখেছেন সেক্ষেত্রে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে। কিন্তু ট্রাক মালিকদের বক্তব্য, প্রায় 30 থেকে 40 বছর ধরে এখানে ট্রাক থাকে, কোনোদিনও পার্কিং এর কথা বলেনি পুলিশের তরফ থেকে। যদি পুলিশ পার্কিং এর কথা বলতেন তাহলে তারা সেই পার্কিং এর ব্যবস্থা করতেন, কিন্তু কোনো রকম কথা না বলে ট্রাকগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে সকালবেলা কিন্তু সমস্ত ট্রাকের চালক খালাসিরা তারা অবরোধ করেছিল। পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে যায়। পুলিশ আশ্বস্ত করেছে যে আজকের এই ঘটনা যেটা ঘটেছে সেটা পুনরায় কখনো ঘটবে না। এবং পুলিশের তরফ থেকে নজর রাখো। ধন্যবাদ। হানি ট্র্যাপে ফাঁসিয়ে ভারতীয় সেনার গোপন তথ্য সংগ্রহ পাক গুপ্তচর সংস্থার। আর এই ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ মেমারিতে ধৃত 2 পাকচর। গতকালই টিভি9 বাংলা প্রথম এই খবর ব্রেক করেছিল। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে মেমারিতে 2 পাকচর ধরা পড়েছে এবং বেঙ্গল এসটিএফ, ওয়েস্ট বেঙ্গল এসটিএফ, রাজ্য এসটিএফ তাদেরকে গ্রেফতার করে। এই খবর প্রথম টিভি9 বাংলায় ব্রেক করে। মেমারিতে ধৃত এই 2 পাকচর কোন ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ না, হানি ট্র্যাপে ফাঁসিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যেভাবে আমাদের দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়, ঠিক সেই ষড়যন্ত্রেরই অংশ এই 2 চর। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। গোপন সূত্রে খবর, পাক চর মুকেশ রজক এবং রাকেশ গুপ্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে গতকাল, বেঙ্গল এসটিএফ যাদেরকে গ্রেফতার করে, তারা এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার। তাদেরকে গ্রেফতার করা হয় একটি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেশনের সূত্র ধরে। যেভাবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, ভারতীয় নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেশন হয় এবং সেই নাম্বারটার খোঁজ করতে গিয়ে দেখা যায় সেটা ব্যবহার করছেন একজন পাক গোয়েন্দা সংস্থার একজন অফিসার, বা অর্থাৎ আইএসআই এর একজন অফিসার। তখনই প্রথম সন্দেহ হয় এবং তারপরে এটা সামনে আসে যে এই দুজনই ওটিপি শেয়ার করে পাক গোয়েন্দা সংস্থার আধিকারিককে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারে সহায়তা করেছিলেন। আজকে আরো বড় ষড়যন্ত্র সামনে এলো। আমাদের প্রতিনিধি মনতোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, কি জানা যাচ্ছে, ঠিক
কি কোন কোন ধরনের কোন কোন স্তরের আধিকারিকদের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থার এদের যোগাযোগ ছিল এবং এরা নিজেরা ঠিক কি কি কাজ করেছে এই হানি ট্র্যাপে ফাঁসানোর ক্ষেত্রে? দেখো, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে পাক চর সন্দেহ। তারা মেমারিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতো এবং সেখানে যারা অ্যাপার্টমেন্টের অন্যান্য যারা বাসিন্দা রয়েছে তাদের তারা যেটা জানাচ্ছিল যে তারা খ্রিস্টান ধর্ম নিয়ে কাজ করতে এসছে এখানে। এবং এর পাশাপাশি যেটা স্টেট সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই দুই ব্যক্তি তারা কিন্তু বর্ধমান জেলার বিভিন্ন দোকান থেকে মোবাইলের সিম কিনতেন এবং সেই সিমের মোবাইলের অ্যাক্টিভেশন পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা রয়েছে সেই গুপ্তচর সংস্থার মাধ্যমে অ্যাক্টিভ হতো এবং মূলত দু রকম টার্গেট করতো তারা। এক হচ্ছে সেনাবাহিনীর আধিকারিকদের যারা ছিল তাদের টার্গেট করতো, দ্বিতীয় টার্গেট করতো যারা টেলিকম সংস্থা রয়েছে টেলিকম সংস্থার আধিকারিকদের টার্গেট করতো এবং সেখান থেকে তথ্য নিয়ে সেই তথ্য পাচার করা হতো পাকিস্তানের যারা গুপ্তচর তাদেরকে পাচার করা হতো এবং এরা এমনভাবে লোকের সঙ্গে মেলামেশা করতো যাতে সাধারণ মানুষ বুঝতেই পারতো না। কারণ যেটা মেমারিতে যেখানে থাকতো সেখানে খুব ভালো পরিবেশ অ্যাপার্টমেন্ট এবং সেখানে তারা থাকতো। পাশাপাশি একজন 30 তারিখে তার পেটে ব্যথা নিয়ে রাকেশ গুপ্তা তিনি ভর্তি হয়েছিলেন বর্ধমানের একটি নার্সিংহোমে। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান থানার সামনে এবং এই বর্ধমান থানার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম, যেই নার্সিংহোমে 30 তারিখে রাকেশ গুপ্তা তিনি ভর্তি হন পেটে ব্যথা নিয়ে এবং এখান থেকে 4 তারিখে অর্থাৎ 4ই জুলাই তাকে এসটিএফ এখান থেকে গ্রেপ্তার করে। অর্থাৎ ঠিক থানার উল্টো দিকে কী কারণে নেওয়া হলো যে যাতে কোনো রকমভাবে কোনো সন্দেহ তাদের দিকে না যায়, সে কারণেই তারা ঠিক থানার সামনে উল্টো দিকে এই নার্সিংহোমে তারা চিকিৎসা করাতে আসেন। এবং এই রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক এরা বিভিন্ন জায়গা থেকে বর্ধমান শহর তো বটে, মেমারি শহর বর্ধমানের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে তারা সিম কিনতেন। সেই সিমের মাধ্যমেই কিন্তু তারা যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা তাদেরকে তথ্য পাচার করতো এবং এই সিম পাকিস্তানের গুপ্তচর সংস্থা তারা অ্যাক্টিভ করার পরে আমাদের সঙ্গে থাকো মনতোষ, আমাদের সঙ্গে থাকো। এই যে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মিশে গিয়ে একেবারে সাধারণের ভিড়ে মিশে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাওয়া, গুপ্তচর সংস্থার হয়ে কাজ করে যাওয়া, সেটা তার সাহসটা এবং আত্মবিশ্বাসটা কোন স্তরে পৌঁছেছিল একবার ভাবুন। যে থানার ঠিক উল্টো দিকের নার্সিংহোমে অপারেশন করানোর জন্য ভর্তি হয়েছিল রাকেশ গুপ্তা যাতে পুলিশের সামান্যতম সন্দেহ না হয়, ফলে বারবার পুলিশকে চেক করতে হয়েছে, ক্রস চেক করতে হয়েছে এবং শেষমেশ একেবারে নিশ্চিত হয়ে তারপর নার্সিংহোম থেকে ঠিক যেদিনকে ছাড়া পাওয়ার কথা রাকেশ গুপ্তা সেদিনকে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে আছেন। সুজয়ের কাছে আরো কিছু তথ্য আছে এদের দুজনের সম্পর্কে। সুজয়, তোমার কাছে যে তথ্য আছে সেগুলো জানতে চাইবো অবশ্যই, যা সূত্র মারফত আসছে গোয়েন্দাদের কাছ থেকে, এবং তার সঙ্গে এটাও জানতে চাইবো এই রাকেশ গুপ্ত বা মুকেশ রজক এই নামগুলোও কি এদের আসল নাম? এর আগে তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্লিপার সেলের অনেক সদস্য নাম, পদবি, এমনকি ধর্ম পরিচয় পর্যন্ত পাল্টে ফেলে ভারতীয় সেজে ভারতীয়দের ভিড়ে থাকে। দেখো, সে তাদের নাম পরিচয় যাচাই করার সঙ্গে সঙ্গেই গোয়েন্দারা এখন জানার চেষ্টা করছে যে পাক ইন্টেলিজেন্স অফিসারকে ভারতীয় নম্বর দিয়েছিল সেই নামের সিমটি, সেই ভারতীয় সিমটি কার নামে তোলা হয়েছিল? এই দুজনের নামেই তোলা হয়েছিল নাকি অন্য কোনো তৃতীয় ব্যক্তির নামে তোলা হয়েছিল নাকি কোনো ভুয়ো আইডি কার্ড ব্যবহার করে সেই সিমটি তোলা হয়েছিল? একই সঙ্গে এই দুই অভিযুক্তর পরিবারের যারা সদস্য তাদের আধার কার্ড নম্বর ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন তদন্তকারীরা। কেন জোগাড় করা হয়েছে? তুমি জানো যে কোনো ভারতীয় আধার কার্ডে সর্বোচ্চ 9টি সিম তোলা যায়। এই তাদের পরিবারের সদস্যদের নামে কোনো নম্বর তুলে বা কোনো সিম তুলে সেই নম্বরটা পাকিস্তানের অন্য কোনো ইন্টেলিজেন্স অফিসার বা কোনো চরবৃত্তির কাজ যারা করছে তাদেরকে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টা তারা যাচাই করছেন। এই ধৃতদের ব্যাংক অ্যাকাউন্টগুলির ইতিমধ্যে স্টেটমেন্ট জোগাড় করা হচ্ছে, তার কারণ তাদের কাছে এই চরবৃত্তি করার জন্য বা এই ধরনের যে সিম কার্ড, ভারতীয় সিম কার্ডের নম্বর পাকিস্তানিদের ব্যবহার করতে দেওয়া, এই কাজটি করার জন্য কোনো রকম টাকা তারা পেতেন কিনা সেটা যাচাই করার জন্য একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। আমার ধারণা সাধারণ মানুষের, দর্শকদেরও খুব কৌতূহলের মধ্যে থাকবে বিষয়টি। এরা মানে বাইরে অন্তত বাহ্যিকভাবে কি কাজকর্ম করতো, পেশা হিসেবে কিসের সঙ্গে যুক্ত ছিল? এরা নিশ্চয়ই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যে যোগাযোগ সেটা কি একমাত্র আয়ের উৎস রাখেন? এই যে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া, ফ্ল্যাট ভাড়া নেওয়া, এর টাকাটা এরা কোথা থেকে পেত? কোনো পেশাদারি সংস্থার সঙ্গে যুক্ত ছিল, কোনো পেশার সঙ্গে যুক্ত ছিল? দেখো, যেমনটা তোমায় গতকালও জানিয়েছি যে তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতো। স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে তারা মানুষের কাছে বিভিন্ন তাদের চিন্তা ভাবনার প্রচার করার কাজ করছিল এবং সেই চিন্তা ভাবনার সঙ্গেই সেই পাকিস্তানি যে ইন্টেলিজেন্স অফিসার যারা তার কাছে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে তাদের চিন্তা ভাবনা মিলে গিয়েছিল সেই পাকিস্তান
পরিচয় জানা সত্ত্বেও তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ায়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং তারপরেই সিম কার্ড দেওয়া হয় বা সিমের নম্বর দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ চালু করতে সাহায্য করা হয়। এবং সেই কারণেই তারা যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা আমি বলছি, সেই স্বেচ্ছাসেবী সংস্থার ব্যাপারেও ইতিমধ্যে তদন্তকারীরা খোঁজখবর শুরু করেছেন যে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ঠিক কী কাজ করতো, তাদের উদ্দেশ্য কী, তারা কাজটা কোথা থেকে করছে, তাদের সোর্স অফ ইনকামটাও কী। এই সম্ভাবনাও গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না যে এই সংস্থাটা কোনোভাবে পরোক্ষভাবে পাকিস্তানের দ্বারা পুষ্ট নয়, তো পাকিস্তানি টাকা কোনোভাবে এই সংস্থার কাছে আসছে না, তো স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাদের কাছে আসছে না, তো অর্থাৎ এই যে মানি ট্রেলটা, টাকাটা কিভাবে ঢুকছে সেই জায়গাটাও এখন এসটিএফ এর নজরে রয়েছে। আমাদের সঙ্গে থাকো সুজয়, আমার সঙ্গে এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত। গতকালই আপনি জানেন মেমারিতে বেঙ্গল এসটিএফ যে দুজন চরকে, পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে কাজ করা যে দুজন চরকে গ্রেফতার করেছে, যাদের বাহ্যিকভাবে নাম অন্তত আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক। এরা দুজনেই একটা স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতো এবং সেটার সূত্রেই তারা পেশাদার হিসেবে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নেওয়া, খুব ভালো লোকেশনে অর্থাৎ ঠিকঠাক জায়গাতে, থানার উল্টো দিকে নার্সিংহোমে ভর্তি হয়ে অপারেশন করানো, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এবং নিতান্ত সাধারণের ভিড়ে সাধারণ হয়ে মিশে থাকার জন্য যা যা সম্ভব করেছে। কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থার যে পয়েন্টটি আমার সহকর্মী সুজয় বলছিল এই মুহূর্তে, আমি সেই দিকটাতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো দীপাঞ্জন বাবু। কাশ্মীর থেকে শুরু করে সারা ভারতেই স্বেচ্ছাসেবী সংস্থা যেগুলো কাজ করছে, তাদের ফরেন ডোনেশন অর্থাৎ বিদেশ থেকে যে অনুদান আসে সেগুলোর ক্ষেত্রে অনেক রকমের বিধিনিষেধ লাগানো হয়েছে। তারপরেও কি মনে হয় যে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তি করে যাওয়া স্বেচ্ছাসেবী সংস্থাটা নিজেই সরাসরি গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত, পাকিস্তানের ফান্ড আসছে কোনো না কোনো পথে, এই সম্ভাবনাগুলো পড়ে থাকে এখনো পর্যন্ত? না না, এই সম্ভাবনা তো থাকবেই, কারণ এটা ঘটনা যেটা তুমি বলছিলে যে গত 2.5-3 বছরে প্রায় 7,000-এর মতো স্বেচ্ছাসেবী সংস্থা যেগুলো বাইরের থেকে ফান্ড আসতো সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি, ইফ আই এম নট ভেরি রং, যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, তার যাই সাইজ হোক না কেন, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেখানে ফান্ডিং আসতো, এই ফাইলগুলোকে ছাড়ার ব্যাপারে প্রতিটা স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সরাসরি কেন্দ্রীয় হোম মিনিস্টারের দপ্তর থেকে করা। আই এম নট টকিং অ্যাবাউট হোম মিনিস্ট্রি, হোম মিনিস্টারের দপ্তর থেকে এগুলো ক্লিয়ারেন্স দেওয়া হয়। তো এগুলোকে একদিক থেকে প্রচন্ড টাইট করে দেওয়া হয়েছে, এটা কোনো ডাউট নেই। দ্বিতীয় যেটা বলছে যে দেখো, এটা জনগণের মনে একটা ভুল ধারণা আছে স্লিপার সেল সম্পর্কে, লোকের মধ্যে একটা খুব ক্ল্যারিটি নেই। স্লিপার সেলরা হাজারো রকম কাজ করে। এই বাইরে থেকে লোক আসলে তাদের নির্দিষ্ট কোনো জায়গায় যারা সেটেল ডাউন করিয়ে দেয়, যেমন বললে তুমি ভালো জায়গায় বাড়ি করিয়ে দেওয়া, লোকাল লোকজনের মধ্যে মিশিয়ে দেওয়া, এগুলো কিন্তু স্লিপার সেলের যারা ফান্ডামেন্টাল বা বেসে রয়েছে তারা হয়তো 20 বছর ধরে ওখানে রয়েছে। 20 বছর ধরে থেকে তারা ওখানকার জনগণের মানুষের মধ্যে একটা অংশ হয়ে গেছে, ইন্টিগ্রেটেড পার্ট। সেখানে এই লোকগুলো বিভিন্ন স্তরে স্লিপার সেল কাজ করে। তো এগুলো আটকানোর বা মার্জিনালাইজ করার শুধু হোম মিনিস্ট্রিকে দিয়ে হবে না, শুধু এসটিএফ কে দিয়ে হবে না, যেটা আমরা বারবার বলি। মানুষকে জানতে হবে নেইবারহুড ওয়াচ সিস্টেম। বড় শহর ছেড়ে দাও, ছোট ছোট শহরগুলোতে তুমি জানো যে গ্রাম, পাড়া, এই যে ব্লক, এই যে একটা রিলেশন ছিল সেটা এখন ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং যে নেইবারহুড পুলিশিং সিস্টেম সেটা সম্পূর্ণ নষ্ট। আমি যতটুকু পুলিশিং সিস্টেম জানি, কোনো একটা স্মলেস্ট ইউনিট হচ্ছে পুলিশের বিট। সেই বিট কনস্টেবলের এলাকাতে তো 200 বাড়ি রয়েছে, সেই 200 বাড়ির প্রতিটা খবর তার জানা উচিত, সে জানে না, কারণ সে এখন হপ্তা বসুলি করছে অথবা বিট কনস্টেবলের জায়গায় সিভিক ভলেন্টিয়ার কাজ করছে। এরকম ভাবে সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে। সেজন্য এত সহজে স্লিপার সেলকে নষ্ট করা বা পুরোপুরি মার্জিনালাইজ করাটা ডিফিকাল্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার মতামত শেয়ার করবার জন্য। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আপনি যে হোয়াটসঅ্যাপ চ্যাটে রয়েছেন, যার সঙ্গে কথা বলছেন, সম্প্রতি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে হয়তো বন্ধুত্ব হয়েছে, কথা বলছেন, খুব নিশ্চিন্তে কথা বলছেন, ভারতীয় নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, কিন্তু আপনি শিওর তো ভারতীয় নাম্বারটা ভারত থেকেই চালানো হচ্ছে? এই দুই চরকে গ্রেফতার করে উঠে আসা তথ্য কিন্তু ভয়ঙ্কর কথা বলছে। এই দুই চরকে গ্রেফতার করার পর যে তথ্য উঠে এসছে সেটা রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। এক একটা ভারতীয় নম্বর পাকিস্তানে বসে অ্যাক্টিভেট করার জন্য এই এক একজন চর এক একটা নাম্বারের জন্য 18 থেকে 20 হাজার টাকা পেয়েছে। কেন?
মুফতে নিশ্চয়ই দেয়নি। উদ্দেশ্যটা কি? আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন, বিস্তারিতভাবে সুপ্রিয় কাছ থেকে জানবো। সুপ্রিয়, কি উদ্দেশ্য ছিল? এরা ভারতে বসে ভারতীয় নাম্বার অ্যাক্টিভেট করছে, সেই নাম্বার থেকে পাকিস্তান থেকে বসে হোয়াটসঅ্যাপ চ্যাট চালানো হচ্ছে, কি হতো এগুলোর মাধ্যমে? এখনো পর্যন্ত তদন্তকারীরা যেমনটা জানতে পেরেছেন, তাতে তুমি যেমনটা বললে একদমই, এই যে মুকেশ এবং রাকেশ যে দুজন গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু প্রতি ভারতীয় নাম্বার এবং সেই নাম্বারের জন্য ওটিপি পাঠিয়ে দিয়ে সেগুলোতে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এবং যে হোয়াটসঅ্যাপ গুলো অ্যাক্সেস করা হচ্ছে পাকিস্তানে বসে, তার জন্য তারা 18 থেকে 20,000 টাকা পেয়েছে এবং সেই টাকা এসছে মানি এক্সচেঞ্জের মাধ্যমে হাত বদল হয়ে। শুধুমাত্র কি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই এই যে দুই যুবক মুকেশ এবং রাকেশ, তারা এই নাম্বারগুলো দিনের পর দিন ভারতীয় নাম্বার পাক নাগরিকদের কাছে পৌঁছে গেছে এবং যেখানে তদন্তকারীরা অনুমান করছেন যে এই নাম্বারগুলো কিন্তু একেবারে গুপ্তচর বৃত্তির কাজেই ব্যবহার করা হয়েছে। এবং এই যে দুজন, এরা কি শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হওয়ার কারণেই করেছেন, নাকি এই চক্রের সঙ্গে এদের একেবারে ওতপ্রোতভাবে যোগ রয়েছে, সেই বিষয়গুলো এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু যে বিষয়টা সব থেকে তাৎপর্যপূর্ণ, কেন এই ভারতীয় নাম্বার ব্যবহার করা হতো বা ওটিপি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাকিস্তানে বসে এই নাম্বারগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করা হতো বা ব্যবহার করা হতো, তার কারণ এই যে ভারতীয় যে সমস্ত গুপ্তচর সংস্থা বা গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের নজর যাতে এড়ানো সম্ভব হয়, সেই কারণেই কিন্তু এই ভারতীয় নাম্বার এ ধরনের বিভিন্ন যুবকদের আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে গুপ্তচর সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছে, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, যারা এনজিওর আড়ালে নিজেদের পরিচয় গোপন করে রাখছে, তারা কিন্তু এইভাবে দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছে। এবং এই যে মানি এক্সচেঞ্জ, কাদের মাধ্যমে মানি এক্সচেঞ্জ হয়ে হাত বদল হয়ে মুকেশ এবং রাকেশের কাছে যে টাকা এসে পৌঁছেছে, সেই লেনদেনের যে ট্রেল, মানি ট্রেল, সেটাও কিন্তু ইতিমধ্যেই এসটিএফের গোয়েন্দারা চেষ্টা করছে। এসটিএফ, তুমি বলছিলে সুপ্রিয় এবং সুজয়, আমাদের দুই প্রতিনিধি বলছিলেন যে এই মুহূর্তে গোয়েন্দাদের সব থেকে বড় মাথা ব্যথা এবং তথ্য অনুসন্ধানের জায়গা যে টাকাটা পাকিস্তান থেকে ঠিক কোন পথে মুকেশ এবং রাকেশের কাছে আসতো। তারা যে এনজিওতে চাকরি করতো, স্বেচ্ছাসেবী সংস্থায়, তাদের মাইনে হিসেবে আসতো, মানে গোটা সংস্থাটাই আসলে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করতো, নাকি এই কাজটা ছিল তাদের একটা বাহ্যিক পোশাক, ভণ্ডামি, তারা এর বাইরে অন্য কোনোভাবে টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢোকাতো? স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকায় বাকি, সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, প্রথম সারির ই-কমার্স সাইট থেকে কেনা হয়েছিল পুলওয়ামা হামলার বিস্ফোরক। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের রিপোর্টে চাঞ্চল্য। আর কি রয়েছে রিপোর্টে, কি জানা যাচ্ছে, জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর থেকে। সায়ন্ত, একদমই, দেখো, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যে রিপোর্ট পেশ করেছে তা কিন্তু রীতিমতো বিস্ফোরক। সেই রিপোর্টে বলা হয়েছে 2019-এ পুলওয়ামা হোক বা 2022-এ গোরখপুর মন্দিরের জঙ্গি হামলা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্রথম শ্রেণীর এই ই-কমার্স থেকেই বিস্ফোরক কেনা হয়েছিল। মূলত যেটা জৈশ মোহাম্মদের হাত ছিল বলে আগেই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল। তবে এই ওপার থেকে যে বিস্ফোরক এসেছিল, সেই বিস্ফোরকের সঙ্গে অ্যালুমিনিয়াম পাউডারকে যুক্ত করা হয়েছিল। আর এই অ্যালুমিনিয়াম পাউডার কিন্তু কেনা হয়েছিল এই প্রথম শ্রেণীর ই-কমার্স সাইট থেকে। শুধু তাই নয়, গোরখপুরে মন্দিরে যে হামলা হয়েছিল, সেই বিস্ফোরক কিন্তু কেনা হয়েছিল এই ই-কমার্স সাইট থেকে। অর্থাৎ ই-কমার্স সাইটগুলো কিন্তু মূলত হয়ে দাঁড়াচ্ছে বিস্ফোরক কেনার জায়গা। স্বাভাবিকভাবে এটা নিয়ে রীতিমতো উদ্বেগে ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলো। আরও একটা বিষয় বলে রাখি, এই যে বিস্ফোরক কেনা হয়েছিল, জঙ্গি সংগঠনের যারা সদস্য, তারা কিন্তু নাম এবং ঠিকানা লুকিয়ে ভিপিএন তৈরি করে তার মাধ্যমে এই যাবতীয় লেনদেন করেছিল। 6,70,000 টাকা দিয়ে এই বিস্ফোরক কিনেছিল। 44টি লেনদেনের মাধ্যমে এই ভিপিএন তারা কিনতে সক্ষম হয়েছিল। স্বাভাবিকভাবেই নজর রাখো সায়ন্ত, অনেক ধন্যবাদ। আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ খেলা ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি। দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, একের পর এক গাড়ি বাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। पूरी तरीके से किया हुआ है। मैं भी
উত্তেজনা সেখানে, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রসেনজিৎ, তুমি যখন একটু আগেও লাইভ দিচ্ছিলে তখনও দেখা যাচ্ছিল যে সেখানে দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন কি অবস্থা সেখানকার? দেখো, একবার আমি ওয়াইডে ছবিটা দেখাবো। এই যে রেল লাইন চলে গিয়েছে শহর ঘিরে, এবং শহরের বুক চিরে এই রেল লাইনের যে দুপারে দুটো মহল্লা, এই দুই মহল্লায় দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ। গোটা এলাকা কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। দফায় দফায় ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ব্যাপক হারে ঢিল চলা হয়, পুলিশ দেদার লাঠিচার্জ করে, জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়, টিয়ার গ্যাস চালানো হয়। এখনও তুমি দেখছো সরাসরি ছবিটা, একদম যে এলাকায় ঘটনা সেখান থেকে সরাসরি লাইভে দর্শকদের দেখাচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ গোটা এলাকা কর্ডন করে রেখেছে, পুলিশ কমিশনার নিজে আছেন। গোটা এলাকা জুড়ে মনিটরিং করা হচ্ছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এসেছে তা, এবং বিভিন্ন যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে কিন্তু মহল্লার ভিতরে, পাড়ার ভিতরে যে গলিগুলো, সেই গলিগুলোতে প্রচুর পরিমাণে পুলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে বাসিন্দারা ঘর থেকে না বের হন। গোটা এলাকায় দেখবে তুমি, যে আমি এই এলাকাগুলো দেখাবো, অসংখ্য বড় বড় ঢিল পড়ে আছে, এবং পাশে যেহেতু রেল লাইন, ফলে গ্রানাইট পাথর, সেই পাথরগুলো নিয়ে দেদারে কার্যত বৃষ্টির মতো ঢিল পড়তে থাকে। আমরাও কোনো মতে মাথা বাঁচিয়ে কাজ করতে থাকি। গোটা এলাকা জুড়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দুই গোষ্ঠীর মধ্যে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় গতকাল, সেই সংঘর্ষই কিন্তু আজকে বৃহত্তর রূপ নেয়, এবং যখন পুলিশ বন্ধ মোকাবিলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়েছিল সেই সময়কালেই কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়ে। এই এলাকায় একাধিক গাড়ি কার্যত ভেঙে তুষ করে দেওয়া আছে, সেই গাড়িগুলো রাস্তায় পড়ে আছে, একাধিক ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু রণক্ষেত্রের চেহারা। খোদ পুলিশ কমিশনার এলাকায় রয়েছে, নবান্নে গোটা ঘটনা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। প্রসেনজিৎ, সাবধানে কাজ করো তোমরাও, এবং আরো একবার সেই মুহূর্তের ছবিগুলো দেখুন। वो तस्वीर जो माहौल पूरी तरीके से बनाया हुआ है, तस्वीर आप समझ জেলে শাহজাহান, অথচ সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। খুন হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে নিহত বিজেপি কর্মীর পরিবারের। 3 বিজেপি কর্মী খুনের সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তারপর কি হয়েছে জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, তো নিশ্চয় দেখো, 2019 সালে সন্দেশখালীতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। সেই ঘটনায় তার স্ত্রী পদ্মা মণ্ডল কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহান, তার অনুগামী কাদের মোল্লাদের শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা মণ্ডলের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর কাদের মণ্ডল সেই ঘটনার যারা সাক্ষী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, এবং পদ্মা মণ্ডল এবং তার ছেলেরও জীবনহানির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই তারা সিবিআই এর কর্তার কাছে দ্বারস্থ হয়েছে নিরাপত্তা চেয়ে। এমনকি আগামী শুনানিতে কলকাতা হাইকোর্টেও তারা বিষয়টি জানাবেন বলে পদ্মা মণ্ডল TV9-কে জানিয়েছে। ধন্যবাদ। বেশ, নজর রাখো সৌরভ, ধন্যবাদ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত জারি হয়েছে, আপনি কেন ভয় পাচ্ছেন এতদিন পর? ভয় পাচ্ছি, এখন এলাকাতে শাহজাহান মোল্লার যে ডান হাত কাদের মোল্লা, শেখ শাহজাহানের যে ডান হাত আছে, ও গোপন সূত্রে আমরা একটি তথ্য পাই যে গতকাল ওরা একটি কাদের মোল্লার পার্টি অফিসে বসে বৈঠক করে, যেখানে আমাদের সুপারি কিলার লাগানোর কথাও বলেছে, এবং মানে প্রাণ নাশের চেষ্টা আর বিভিন্নভাবে হুমকি আসছে। আমার 2 সন্তান আছে, আমি তো স্বামী হারিয়েছি, তারপরে যদি এরকম আসে সেই জায়গা থেকে তো যাতে সিবিআইকে আমি জানিয়েছি যাতে আমাদের একটু নিরাপদে আমরা থাকতে পারি। কাদের মোল্লা আমাদেরকে এখনো তো হুমকি দিয়ে যাচ্ছে। এগুলো তো বাইক আমাদের কাদের মোল্লার যারা মানে জঙ্গলি আছে তারা প্রতিনিয়ত সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে আসছে, এসে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা খুব ভয়ে আছি। ক্রিমিনাল তো ছেড়ে দেওয়ার ব্যাপার আছে, কিছু কিছু ক্রিমিনাল আছে তারাও রাতের অন্ধকারে মানে তাদেরকে ছাড় দিয়ে এখন রাতের অন্ধকারে একইভাবে করে যাচ্ছে। এই গ্রামে ঘুরছে? হ্যাঁ, গ্রামে ঘুরছে বুক উঁচু করে রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে তো হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। 21শে জুলাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। রাজবল্লভপুরের ঘটনা। বিশ্বাসাটি বাজার এলাকায় ওই ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, 21শে জুলাইয়ে মিছিলের খরচ বাবদ 57,000 টাকা নাকি দাবি করেন স্থানীয় তৃণমূল নেতারা। অনলাইনে 47,000 টাকা দেওয়ার পরেও
বাকি 10,000 টাকা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বুকে এবং কানে গুরুতর আঘাত লেগেছে ওই ব্যবসায়ী বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ব্যবসা বন্ধ করে দেওয়ার, গোডাউনে আগুন ধরিয়ে দেওয়ার এবং পরিবার সহ প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। 21 জুলাইয়ের জন্য আমার কাছে 57,000 টাকা চাঁদা চাই, 47,000 টাকা ফোন পের মাধ্যমে দেখেন 11টা 13 সময় দিয়েছি উত্তম কুণ্ডুর নামে। আমার অপরাধ, আমি বিজেপি করি, গাড়ির ব্যবসা করি, তার জন্যই আজকে 21 জুলাইকে আড়ম্বর করার জন্য, যে 21 জুলাই যে আড়ম্বর হয়, এত আড়ম্বর করে করা হয়। এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে এত আড়ম্বর হয়। এরকম ভাবে যে সাধারণ ব্যবসায়ী তাদের উপর জোর জুলুম করে মেরে তাদের থেকে টাকা নেওয়া হয়। দেখুন, এটা একদম সর্ব মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, একজন ঘোষ দুধ নেন আর একজন ঘোষ বাড়ি গামাল আছে। দুজনেই অত্যন্ত প্রিয় মানুষ, দুজনে একই সঙ্গে থাকে। এটা একটা ব্যবসায়িক গণ্ডগোল। যেই না দুজনের মধ্যে গণ্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল। সবে শুরু হলো, আর অনেক এরকম ঘটনা আসবে। 21 জুলাই নাম করে অনেকে কামিয়ে নেবে, আর এটা একটা বছরে পুজোর মতো করে ইনকাম হয়ে যায়। তো টিএমসি লোকেরা এই জন্যই 21 জুলাইয়ের নিয়ে এত লাফালাফি করে, সবার পকেটে কিছু না কিছু আসে। শহীদ দিবস তো নেই, আর পিকনিক দিবস। দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে, কত রকমের ডিম হচ্ছে, কত রকমের মাছ হচ্ছে, তাদের সব সাজ সরঞ্জাম দেখতে পাবেন। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। তো স্বাভাবিকভাবে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে। পয়সার দরকার, পয়সা কোথা থেকে পাবে? চাঁদা তুলতে হবে, পঞ্চায়েতে চুরি করতে হবে, লোকের কাছে জুলুম করে টাকা আদায় করতে হবে, কাটমানি খেতে হবে। সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে, তাই চাঁদা না দিলে সেখানে মার খেতে হবে। আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা, তাদের পকেটে কিছু টাকা ঢুকবে। দেখো, ফুল এন্ড ফাইনালে এবার যে খবর নিয়ে ফিরে এলাম তোর নিষ্ঠা, এবার কিন্তু মানচিত্র বিতর্ক, এবং তাও পশ্চিমবঙ্গের মানচিত্র। আমরা দেখেছি আমাদের দেশের মানচিত্রের ব্যবহার নিয়ে সাম্প্রতিক সময় নানা বিতর্ক। চীন তো বারে বারে এটা করে থাকে, লেগেই থাকে। সম্প্রতি অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল এটা নিয়ে একটা বড়সড় গন্ডগোল করে, কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে এত বড় বিতর্ক সাম্প্রতিক অতীতে হয়নি। সে বিতর্কের মূল কিন্তু নীতি আয়োগে বিহারের ম্যাপকে বাংলার ম্যাপ বলে উল্লেখ করেছে নীতি আয়োগ। ফলে নীতি আয়োগের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, কি অভিযোগ নীতি আয়োগের বিরুদ্ধে? কি ধরনের অপব্যবহার হয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপের? দেখো, নীতি আয়োগ একটা নির্দিষ্ট সময়ের পর পর যে তাদের রিপোর্ট প্রকাশ করে, পশ্চিমবঙ্গ নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে পশ্চিমবঙ্গকে উল্লেখ করা হয়েছে, ম্যাপটা দেখানো হয়েছে বিহারের ম্যাপ। আমরা জানি তৃণমূল কংগ্রেস বারংবার বিভিন্ন ইস্যুতে বাঙালি অস্মিতাকে রাজনৈতিক মঞ্চে তারা হাতিয়ার করেন। খুব স্বাভাবিকভাবে নীতি আয়োগের দক্ষতা নিয়ে যেমন তারা প্রশ্ন তুলেছেন, এটা বাংলার অপমান, বাঙালির অপমান, এই হিসেবেও তারা ব্যাখ্যা করছেন। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা তারা করছেন। খুব স্বাভাবিকভাবে এর আগেও যখন বাংলা নিজের মেয়েকে চায়, তারা স্লোগান তুলেছিলেন নির্বাচনের আগে, 21-এর আগে, 26-এর আগেও বাঙালি অস্মিতাকে আরো একবার হাতিয়ার করছে তৃণমূল। নীতি আয়োগের ঘটনাকে কেন্দ্র করে আরো একবার সরব হয়েছেন তারা। অনেক ধন্যবাদ সৌরভ। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন, কথা বলবো তন্ময় বাবুর সঙ্গে। তন্ময় বাবু, নীতি আয়োগে যেভাবে বিহারের ম্যাপকে বাংলা বলে উল্লেখ এবং সেই সংক্রান্ত রিপোর্ট পেশের সময় বিহারের ম্যাপকে বাংলার ম্যাপ বলে দেখানো হয়েছে, 4 পাতার রিপোর্ট, আমি আপনাদের প্রতিক্রিয়া চাইব তন্ময় বাবু। প্রথম কথা হচ্ছে, এটা কোনো ভুল নয়, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাঙালি জাতির প্রতি অপমান। এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার একের পর এক বাঙালি জাতিকে অপমান করছে এবং এর বদলা বাংলার জাতির পক্ষ থেকে নেবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এর আগে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিং এ গেছিলেন, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আজকে ম্যাপটাই বদলে দেওয়া হয়েছে। অর্থাৎ এরা মনে মনে এই বাঙালি জাতির অবলুপ্তি চায়। এই বিজেপিকে বাংলার মানুষ চিনে রাখছে এবং বাংলা বিদ্বেষী যারা এই রাজনীতি করছে তাদেরকে আগামী 26-এ জবাব তো দেবেই, কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে ফেলার জন্য এবং এই অপমান করার জন্য অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বাঙালি জাতির কাছে। যে জাতি ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়াতে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে, সেই জাতির কাছে মাথা নিচু করে নিঃশর্তভাবে নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত।
অনেক ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বাংলাদেশের সঙ্গে এদিকে দিল্লিতে আটক বীরভূমের 6 শ্রমিক। হাইকোর্টে 2 পরিবার, খোঁজ মিলছে না পরিজনদের। অবিলম্বে ফেরানোর নির্দেশ দিক আদালত। আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানবো। শ্রাবন্তী, দেখো, যেভাবে পুশব্যাক করে যে ধরনের হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই 2 পরিবারের সদস্যদের বক্তব্য। তাদের পরিবারের লোকেরা কোথায় আছেন, যারা কাজ করতে গেছিলেন, এখনো পর্যন্ত তারা জানতে পারছেন না। উল্টে রাজ্য সরকার এই ব্যাপারে সহযোগিতা করলেও যে রাজ্যগুলিতে তারা রয়েছেন সেখানকার যে প্রশাসন, সেখানে যথেষ্ট হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের। এই সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই ওড়িশার আটকে পড়েছেন এমন শ্রমিকদের মামলাও রয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়েছে একই সঙ্গে বীরভূম এবং ওড়িশার যারা পরিবার রয়েছেন তাদের মামলাগুলি শোনা হবে। এই সমস্ত পরিবার শুধুমাত্র একটি রিট নয়, একই সঙ্গে একটি হেভিয়াস কর্পাস মামলা এবং একটি জনস্বার্থ মামলাও করেছে কলকাতা হাইকোর্টে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে ফের বাঙালি শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ। নদিয়ার 23 জন শ্রমিককে ঝারসুগুড়ায় বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নাম না করে বিজেপিকে নিশানা। অবিলম্বে বাংলার শ্রমিকদের ছাড়তে ওড়িশা পুলিশের ডিজিকে অনুরোধ। নবীন পটনায়কের 24 বছরের শাসনে কখনো এমন হয়নি, এখন এই ঘটনা রোজ ঘটছে। এই শ্রমিকদের হয়ে লড়াই করার কেউ নেই, এটা ভাববেন না। হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। They have given you documentation, they should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land, and I will go there myself. I am sorry that it has come to this, that we are having to resort to public recordings and public appeals like this. But in 24 years of the Naveen Patnaik government, the BJD government in Orissa, we never faced a situation like this. কসবা ল কলেজে ঘটনার পর থেকে কলেজ আর তার ইউনিয়ন রুম এ নিয়ে রীতিমতো সরগরম হয়ে রয়েছে রাজ্য। এবার কলেজে বসে মদ্যপানের অভিযোগ খোদ বিধায়ক পুত্রের বিরুদ্ধে, তাও আবার এই খাস কলকাতা শহরেই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দাদাগিরি তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবারকোর বিরুদ্ধে এমনই অভিযোগ। কলেজে বসে তিনি মদ্যপান করেছেন, স্বীকারোক্তি দেবারকোর, বিস্ফোরক অডিও ভাইরাল। দলেরই কেউ চক্রান্ত করেছে বলে অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন বিধায়ক পুত্র দেবারকো। অর্থাৎ যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে দেবারকো স্বীকারোক্তি দিচ্ছেন তিনি কলেজে বসে মদ্যপান করেছেন, কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর, অর্থাৎ যে ভিডিও ভাইরাল হওয়া নিয়ে সম্ভবত দেবারকোর কোনো ভূমিকা ছিল না, কেউ হয়তো গোপনভাবে সে ভিডিও রেকর্ড করেছেন বা কিছু, কিন্তু দেবারকো সামনাসামনি প্রকাশ্যে যা বলছেন তা অনেকটা এরকম যে কেউ চক্রান্ত করেছেন এবং তার ফলে এমন ভিডিও ভাইরাল করা হয়েছে বা ছড়ানো হয়েছে। অভিযোগ তিনি অস্বীকার করেছেন সামনাসামনি দেবারকো মজুমদার, বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে। তৃণমূল মাফিয়া সংস্কৃতির সঙ্গে যা যা যুক্ত সেই সব কিছু তুমি দেখতে পাবে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে চলছে, আর আশকারাতে এগুলো হচ্ছে। সিনেমায় যা যা দেখা যায় তাই এখন বাস্তবে দেখছে রাজ্যের মানুষ। আসলে এটা গত 12 বছর 13 বছর ধরে ক্যাম্পাসগুলোর ভেতরে চলে আসছে। আমরা বারংবার বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। এই যাদের নাম আসছে এদের প্রত্যেকের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে গেলে দেখা যাবে 20-25টা করে এফআইআর আছে, জিডি আছে, একটাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5 বছর পর আমাকে এরকমভাবে কালিমালিপ্ত করার প্রচেষ্টা হয়, তাহলে বুঝতে হবে কারোর একটা কিছু তৈরি জিনিসে আমি নিশ্চয়ই বাধা দিয়েছিলাম, তাই এখন এই গরম বাজারে আমাকে ফাঁসানোর একটা চেষ্টা। আমি সারা জীবনে কোনো রকম নেশাভানের সঙ্গে যুক্ত না, আমার শত বড় রাজনৈতিক শত্রুও এ কথা বলবে না। ভুল প্রপোগেন্ডা চালানোর একটা প্রচেষ্টা, আর যে কারোর গলা হতে পারে যে কেউ একটা আমার নাম করে বলল। আমাদের প্রতিনিধি সুমন মাহাপাত্র এই মুহূর্তে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, জানতে চাইব দেবারকোর যে ভাইরাল অডিও বা ভিডিও নিয়ে এত দাবি বা বিরোধীদের অভিযোগ আমরা শুনলাম, এসএফআই অভিযোগ করছে, দেবারকো নিজে তো বলছেন সেই অডিওর বা সেই ভিডিওর কোনো সত্যতা নেই, ঘটনারও কোনো সত্যতা নেই। দেখো, যে ভাইরাল অডিও আমরা শুনতে পাচ্ছি সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে একজন বলছে আমি দেবারকো এবং আমি একাধিকবার কলেজে মদ আনতে বলেছি এবং কলেজে মদ্যপান করেছি। এবার বিরোধীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে দেবারকো এই কাণ্ড কলেজে ঘটিয়ে গেছে এবং দেবারকোর একটা অন্য পরিচয় রয়েছে, তিনি বিধায়ক
দেবব্রত মজুমদারের ছেলে এবং সেই আইডেন্টিটিকে কাজে লাগিয়ে কলেজে দাদাগিরির অভিযোগও দেবারকর বিরুদ্ধে অনেকে করছে। কিন্তু দেবারকর বক্তব্য যে এই অডিও যান্ত্রিক কারসাজি করে করা হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদেরই কেউ তাকে ফাঁসানোর জন্য এই কাজ করছে, অর্থাৎ দলের মধ্যেই তার শত্রু রয়েছে, তারাই তাকে বিপদে ফেলার জন্য এই অডিও প্রকাশ্যে এনেছে, এটা তার দাবি। অর্থাৎ গুরুতর বিষয় সুমন, অর্থাৎ দেবারকর ক্ষেত্রে যখন বিরোধীরা অভিযোগ করছেন তার অডিও নিয়ে, দেবারকর সেই ষড়যন্ত্রের দায়টা বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন না, দলের ভিতরেই কাউকে খুঁজছেন। একেবারেই তাই। তিনি বলছেন যে ছাত্র পরিষদের পাশের পাড়ার কোনো নেতা, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের অন্য কোনো নেতা যার সঙ্গে তার শত্রুতা রয়েছে, সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তার জন্য এই অডিও প্রকাশ্যে আনা হচ্ছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো একবার। দেবারকর এই যে ভাইরাল অডিও বা ভিডিও জানি এত কথা হচ্ছে, বিরোধীরা অভিযোগ করছেন, আর দেবারকর বলছেন এটা নাকি তৃণমূল ছাত্র পরিষদের ভিতর থেকে কেউ চক্রান্ত করেছেন। একবার সেই অডিওটা আমরা শুনবো। আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি, একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3 তলার ঘরে, এই 2 তলার ঘরে। 3 দিন তুই আমার সঙ্গে ছিলিস না? ক্যান্টিনে 2-3 বার খেয়েছি, খেলেও 2 বার 3 বার হবে না। আবার যতদূর মনে হচ্ছে একবার বাগবাইজার ম্যাগনাম খেয়েছি, তুই এনে দিয়েছিলিস, আর একবার হ্যাওয়াজ। ওপরের ঘরে একদিন হ্যাওয়াজ খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন বাগবাজার, পিছনে একদিন বাগবাজার, 4 দিন টোটাল কলেজে। আমার আর মনে পড়ছে না। হ্যাঁ, এবার তোকে যদি কেউ এই বিষয়ে কিছু বলে থাকে, আমি তো তোকে তো আনতে আমি বলেছিলাম। হ্যাঁ, তোকে যদি এই বিষয়ে কিছু বলে থাকে, তুই আমাকে একবার জানিয়েছিলিস কথাটা যে আমাকে তুমি আমাকে আনতে বললে, তারপর আমাকে তোকে আমি ধর প্রথম দিন আনতে বললাম, তুই আনলি, তোকে কেউ কিছু বললো তোর খারাপ লাগলো, আমি তো তোকে বলিনি, অন্য কেউ তোকে বলেছে, তোর খারাপ লেগেছে, তোকে আমি আবার সেকেন্ড দিন আনতে বলেছি, তুই আমাকে বললি তখন যেতে পারবে আগের দিন আনতে গেছি, বারণ করেছিলাম কলেজে, বারণ করেছি আমাকে, অস্বীকার কথা করছি, কিন্তু আমাকে একবার কি বলেছি তুমি আমাকে আনতে বললে, ওই দাদাটা ওই ছেলেটা আমাকে এই কথাটা বললো, কথা শোনালো। সুমন আবার আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুমন, যে বিষয়টা স্পষ্ট করতে চাইবো, দেবারকর বক্তব্য আমরা শুনলাম, ষড়যন্ত্রের কথা তিনি বলছেন, তা আবার দল বা সংগঠনের ভিতরেই। এখন ষড়যন্ত্র দল বা সংগঠনের ভিতরেই হোক বা বাইরে, ঘটনা হচ্ছে দেবারকর দাবি করছেন এটা মিথ্যা, এটা তার ভয়েস নয়, তাহলে তো তার পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা। দেবারকর কি পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন বা জানাবেন, এমন কিছু জানিয়েছেন? সব থেকে বড় কথা হচ্ছে অনির্বাণ, দেবারকর এই ঘটনা সম্পর্কে অনেক আগে থেকেই জানেন, আর সেটা অনেক সঙ্গে তিনি তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরে আলোচনা করেছেন। এবং তোমাকে বলে রাখি, মুখোমুখি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সামনে বসেও এই অডিও শোনানো হয়েছে, তারপরেও কিন্তু দেবারকর কোনো পদক্ষেপ করেননি, কোনো আইনি পদক্ষেপ নেননি। এখন যখন TV9 বাংলা বারবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কলেজে এই ধরনের খবর প্রকাশ্যে আনছে, তখন দেবারকর দাবি এটার মধ্যে যান্ত্রিক কারসাজি রয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণই কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমার প্রশ্নের উত্তরে বলি, আইনি পদক্ষেপ তিনি নেননি, ভবিষ্যতে নেবেন কিনা সেটাও আমরা তুলে ধরবো, তবে নেবার কোনো কথা তিনি জানাননি। সুমন, সমীকরণটা কি? তৃণমূল ছাত্র পরিষদের ভিতরের কে দেবারকর বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে পারেন? দেবারকর যদি মুখ নাও খুলে থাকেন, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দেবারকর যখন পড়েছেন বা এই মুহূর্তে তিনি যদি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বা তৃণমূল মূল দলের সঙ্গে, মাদার দলের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে কারা তার বিরুদ্ধ গোষ্ঠী? তিনি নিজে কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? দেখো, আমি প্রকাশ্যে বলে দিচ্ছি সবটা। তৃণমূল ছাত্র পরিষদের দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দুটো গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং সে কথা এই ক্যামেরায় যে আমরা যে বাইকটা দেখাচ্ছি দেবারকর, এরপরে একটা অংশ রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে। তিনি বলছেন, সরাসরি নাম না করে বলছেন যে পাশের পাড়ার নেতা, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি কোহিনুর মজুমদারের সঙ্গে তার এর আগে দ্বন্দ্ব হয়েছে। এবং আমি যখন তাকে প্রশ্ন করি আপনি কি কোহিনুর মজুমদারের কথা বলছেন, তখন তিনি কিন্তু নাম না করেও বলেন হ্যাঁ তাই। অর্থাৎ কোথাও কোহিনুর মজুমদারকে এই ঘটনায় টানতেই হচ্ছে। এবং দেবারকর তিনি বলছেন যে এই যে দ্বন্দ্ব দেবারকর সঙ্গে কোহিনুর মজুমদারের কলেজ দখলকে নিয়ে, এটা দেবারকর উক্তি। এবং কোহিনুর মজুমদার যখন কলেজে কার্যত থাকতেন তখন ছাত্রীরা তাকে রুখে দিয়েছিল, এই অভিযোগও তিনি করছেন। এবং সেখান থেকে কিন্তু দেবারকর বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং দেবারকর কিন্তু কোথাও অস্বীকার করলেও তিনি কিন্তু কোনো পদক্ষেপের কথা বলছেন না। তিনি বলছেন দলকে জানাবো, দলকে জানাবো, দলকে জানাবো। অর্থাৎ দলের অভ্যন্তরের গোষ্ঠীকন্দল, এবং তার থেকেও বড় কথা সেখানে কলেজ ক্যাম্পাস হয়ে যাচ্ছে মদের ঠেক। এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার এবং এই ঘটনা আমরা বিভিন্ন কলেজে দেখতে পাচ্ছি। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। কিন্তু আরো একবার আপনাদেরকে সেই অডিও শোনায়, যে অডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভিতরে চাপানুতোর। দেবারকর মজুমদার, বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে, তার দাবি এই অডিও ভাইরাল করেছে দলে বা সংগঠনে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধ গোষ্ঠী এবং এটা অরিজিনাল নয়, এটা ফেক। কি বলছেন দেবারকর, শুনুন। আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি, একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3 তলার ঘরে, এই 2 তলার ঘরে। 3 দিন তুই আমার সঙ্গে ছিলিস না? ক্যান্টিনে 2-3 বার খেয়েছি, খেলেও 2 বার 3 বার হবে না। আবার যতদূর মনে হচ্ছে একবার বাগবাইজার ম্যাগনাম খেয়েছি, তুই এনে দিয়েছিলিস, আর একবার হ্যাওয়াজ।
ওপরের ঘরে একদিন হেওয়াজ খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন বাগবাজার, পিছনে একদিন বাগবাজার, 4 দিন টোটাল কলেজে, আমার আর মনে পড়ছে। এই মুহূর্তে কোহিনুর মজুমদার আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো কোহিনুরের সঙ্গে। কোহিনুর, দেবার্কো সরাসরি আপনার নাম, মানে নিজে মুখে আপনার নাম করেননি, তিনি বারবার বলছিলেন পাশের পাড়ার নেতা, পাশের পাড়ার নেতা, অর্থাৎ কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই ভাইরাল অডিও ছড়ালো। আমরা যখন প্রশ্ন করি তখন নির্দিষ্টভাবে আমাদের প্রতিনিধি সুমন তাকে আপনার নাম করে জিজ্ঞাসা করেন, আপনি কি কোহিনুর মজুমদারের কথা বলতে চাইছেন? দেবার্কো তার উত্তরে বলেন, হ্যাঁ তার কথাই বলছি। আপনার প্রতিক্রিয়া কোহিনুর? না, আমি কোন ভাইরাল ভিডিও আমি বা অডিও কি বলছেন আমি জানি না। মানে আমার কাছে এরকম কোনো ভাইরাল অডিও বা ভিডিও কোনো তথ্যই নেই। আমি এখনো আপনাদের এটা মানে টিভিটা দেখে উঠতে পারিনি কোন জায়গাটা কি তথ্য কথা বলছেন, বা দেবার্কো সম্পর্কিত কোনো ছবি, ভিডিও, অডিও বা যাই আর কি কোনো কিছু থাকে সেটা কোনোটাই আমার কাছে নেই, এই বিষয়ে কিছু জানি না। দেবার্কোকে আপনি চেনেন তো কোহিনুর, মানে দলে বা সংগঠনে আপনার তো সহকর্মী? হ্যাঁ নিশ্চিত নিশ্চিত, দেবার্কো আমার সহকর্মী, আমি চিনি ওকে। দেবার্কোর অডিও বলে যে বাজারে এরকম একটা অডিও ঘুরছে, ভাইরাল অডিও, যেখানে দেবার্কো নিজেই বলছেন যে তিনি দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজের ভিতরে বসে মদ্যপান করেছেন, এক নয় একাধিকবার, সেটা কি আপনার কানে এসছে? না, আমার কাছে এরকম তো এখনো পর্যন্ত কানে আসেনি। বেশ, আপাতত আপনাকে ধন্যবাদ। কোহিনুর কথা বলছিলাম কোহিনুর মজুমদারের সঙ্গে, যার বিরুদ্ধে দেবার্কোর অভিযোগ যে গোষ্ঠী তার দলের ভিতরে বা সংগঠনের ভিতরে, তৃণমূল ছাত্র পরিষদের ভিতরে এই অডিও ভাইরাল করেছে বলে অভিযোগ। এদিকে কলেজে কলেজে নজরদারি বাড়ানো হয়েছে, প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। নজরদারি বাড়াবার কোনো চিন্তা ভাবনা করছে? তার জন্য ডিটেইল ইনস্ট্রাকশন অলরেডি আমরা আমাদের পুলিশে যারা আছে ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি কি কি করতে হবে, সেই ডিটেইল ইনস্ট্রাকশন ফিল্ডে ইমপ্লিমেন্ট হবে, ওটা দেখবে। হাওড়ার নরসিংহ কলেজে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা নেতাকে অবশেষে শোকজ করল টিএমসিপি। টিভি9 বাংলার খবরের জোরে অবশেষে টনক নড়ল তৃণমূলের ছাত্র সংগঠনের। 13 তারিখের মধ্যে অভিযুক্ত ছাত্রনেতার জবাব তলব। দলের সঙ্গে আপাতত যোগাযোগ রাখা যাবে না, সাফ জানালো টিএমসিপি। সৌভিকের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর পদক্ষেপ উল্লেখ চিঠিতে। অভিযুক্ত ছাত্রনেতা সৌভিক রায়ের জবাব তলব টিএমসিপির। আজ 9 জুলাই, আর 2 সপ্তাহ বাকি নেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচি আছে 21শে জুলাই, যে দিনটা তৃণমূল কংগ্রেসের সংগঠনের জন্য অত্যন্ত বড় একটা দিন। সারা বছরের কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ঠিক 3 দিন আগেই 18ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রীর 2টো কর্মসূচি থাকছে এবার দুর্গাপুরে। এর আগের দফায় তিনি এসেছিলেন উত্তরবঙ্গে, এবারে তার 2টি কর্মসূচি দুর্গাপুরে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে কথা বলার চেষ্টা করব, যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদেরকে আরও একবার জানাই, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচির দিনে, শহীদ দিবসের দিনে, যেদিন নিশ্চিতভাবেই সামনের নির্বাচন পর্যন্ত প্রায় সমস্ত কর্মসূচি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেবেন, তার ঠিক 3 দিন আগে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবারও আসছেন রাজ্যে। তবে এবার উত্তরবঙ্গ নয় আগের বারের মতো, এবার তিনি দক্ষিণবঙ্গে বা মধ্যবঙ্গে আসছেন বলা যায়। 2টো কর্মসূচি এবার তার দুর্গাপুরে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে কথা বলে। প্রদীপ্ত, কি কর্মসূচি প্রধানমন্ত্রীর এবারে? দেখো, 18 জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদী কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর 2টি কর্মসূচি, একটি প্রশাসনিক কর্মসূচি, অর্থাৎ সরকারি বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন এবং শিলান্যাস করবেন। তার পাশাপাশি একটি রাজনৈতিক জনসভা তার রয়েছে এবং তিনি দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমেই এই কর্মসূচি করবেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তারপর আর মাস 2-এর মধ্যে আবারও প্রধানমন্ত্রীর এই রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। এমনকি এই চর্চাও বিজেপির অন্দরে চলছে যে পুজোর যে পর্ব বলতে আমরা যা বুঝি, সেই পর্বেও নরেন্দ্র মোদীকে এই রাজ্যে দেখা যেতে পারে, এই সম্ভাবনা নিয়েও বিজেপির অন্দরে আলোচনা চলছে। ধন্যবাদ প্রদীপ্ত। 18 জুলাই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগের দফায় আপনারা জানেন তিনি মার্চ মাসে, মাফ করবেন, তিনি মে মাসে পশ্চিমবঙ্গে এসেছিলেন। উত্তরবঙ্গে তার কর্মসূচি ছিল এবং সেই দফায় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে আসার পর স্বাভাবিকভাবেই রাজ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। প্রধানমন্ত্রী সিঁদুর নিয়ে ব্যবসা করতে এসেছেন, অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখার পর এভাবেই পাল্টা আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক দফায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের কর্মসূচির আগেই 18ই জুলাই, এই মাসেই 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে। দুর্গাপুরে তার 2টি কর্মসূচি রয়েছে, একটি প্রশাসনিক কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস, অন্যটি তার দলীয় কর্মসূচি।
18 জুলাই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচির ঠিক 3 দিন আগেই রাজ্যে আরও একবার জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তৃণমূল নেতা। আমরা কথা বলবো জয়প্রকাশ বাবুর সঙ্গে। জয়প্রকাশ বাবু, 21শে জুলাইয়ের ঠিক 3 দিন আগে 18 জুলাই আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে আসছেন। আপনাদের প্রাথমিক কোনো প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর সফর নিয়ে? প্রাথমিক প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী আসবেন তাতে অসুবিধে কি আছে? সারা দেশে যে কোনো জায়গায় যেতে পারেন। তিনি বিদেশে বেশি ঘুরছেন, মণিপুরে যাওয়ার সময় হয়নি, তাই নিয়ে আরএসএস তাকে বাক্যবান দিয়েছেন যে এতদিনে মণিপুর যাওয়ার সময় হলো না। তো বাংলায় আসছেন, ঠিকই আছে। দুর্গাপুরে আসবেন শোনা যাচ্ছে, দেখা যাক। এতে মানে আমাদের তেমন কিছু বিষয় নয়। স্ট্র্যাটেজি চোখে পড়ছে জয়প্রকাশ বাবু? আগের বার উত্তরবঙ্গ, এবার মধ্যবঙ্গ, কোন স্ট্র্যাটেজি চোখে পড়ছে? এইসবের কোনো, উত্তরবঙ্গে এসেছিলেন চলে গেছেন, কি বদল হয়েছে উত্তরবঙ্গের? কিছু হয়েছে? সব থেকে বড় কথা, আমি অন্য একটা প্রসঙ্গে আপনাদের বলবো। মোদির অভ্যেস আছে যদি জনসভায় ভাষণ দেন, আমি জানি না জনসভা থাকবে কিনা, আচ্ছা একটা দলীয় কর্মসূচিও আছে, দলীয় কর্মসূচি। জনসভায় ভাষণের প্রথম 2-3টি লাইন উনি বাংলায় বলেন, আপনারাও দেখেছেন বাংলায় বলেন। এখন ওনাকে একটু সাবধান হতে হবে, কারণ ওনারই যে ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন রাজ্য সরকার আছে বাংলার বাইরে, উড়িষ্যা ইত্যাদি, তাদের বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তারা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই জন্য বলছি মোদি যেন বাংলায় তাহলে কিছু না বলার চেষ্টা করেন, তাদের যদি সেইটা নীতি হয়, এটা মাথায় রাখা দরকার। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরদিনই প্রাক্তনকে নিশানা দিলীপ ঘোষের। নাম না করে সুকান্ত মজুমদারকে টার্গেট। যখন মনে হয়েছে পার্টি গুরুত্ব দিচ্ছে না, সরে গেছি। 2021 সাল থেকে গুরুত্ব কমানো শুরু হয়েছে। আমার সময়ে কেউ বলতে পারবেন না বঞ্চিত হয়েছে। এবার দলের পরিবেশ পজিটিভ হবে। দিল্লি যাওয়ার পথে মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। গুরুত্ব পুরনোদের সবসময় থাকবে আর রাখা উচিত, কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন, বহু স্যাক্রিফাইস করেছেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায়, সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে, নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে, পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এবার ডিল তো আগেও করেছি, আমি তো এদেরকে জয়েন করিয়েছি, আমার সময় তো এসছেন। কেউ বলতে পারে কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি, কাউকে অসম্মান করেছি, কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি, পুরনো হোক আর নতুন হোক। দিলীপ ঘোষ বল, দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি। যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি, আবার যখন ডাকা হবে যাব, নাহলে দূরের থেকে পার্টির সেবা করব। শ্রমিক সাক্ষাতের পরে পুরনো মেজাজে দিলীপ ঘোষ, ফের তৃণমূলকে সাফ করার হুঙ্কার। 19.5-26 সাফ হবে তৃণমূল, আর 100 আসন চাই, প্রাণ দিয়ে লড়াই করে দখল করব, হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি। সেই স্লোগান আমরা দিয়েছিলাম, মানুষ গ্রহণ করেছিল। তো 21-এও হাফই হয়ে গেছে, সাফ হয়নি। এবার কর্মীরা কালকে বলছেন আর 100 আসন চাই, সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে। ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়, আপনারা জানেন ইতিমধ্যে সেই খবর। ভাদোদরা আনন্দ সংযোগকারী সেতুতে বড়সড় দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে নদীতে পড়ে যায় পরপর 5টি গাড়ি। মহিসাগর নদীতে গাড়ি পড়ে বিপত্তি। ইতিমধ্যেই 12 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে প্রশাসনিকভাবে। আরও মৃত্যুর আশঙ্কা থেকেই যাচ্ছে, উদ্ধার কাজে প্রশাসনও নেমেছে। আমাদের প্রতিনিধি অঞ্জলি ওঝা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ভাদোদরা থেকে। এই ব্রিজ বিপর্যয় যেখানে হয়েছে সেখান থেকে আমি কথা বলবো अंजलि संगे। अंजलि, आज अभी का स्थिति, रेस्क्यू ऑपरेशन जैसे चल रहा है उसके बारे में आपसे डिटेल में विस्तारित में जानना चाहूंगा। हाँ बिल्कुल, जिस तरह से बात की जाए कि वडोदरा के जो महिसागर नदी के ऊपर बना ये जो ब्रिज है वो बुधवार की सुबह टूट गया था। हादसे के समय ब्रिज से गुजर रही जो गाड़ियां थी वो सारी पुल के टूटने के बाद 2 ट्रक, 2 कार और 1 रिक्शा, उसके अलावा 2 टू व्हीलर भी जो समेत सभी जो व्हीकल है वो सारे नदी में गिर गए। उसमें से एक टैंकर टूट के सिर पे फंस गया है
उल्लेखनीय सबसे बड़ी बात यह है कि हादसे में अभी तक 12 लोगों की मौत की पुष्टि की गई है। सबसे बड़ी जो रेस्क्यू करने में दिक्कत आ रही है वो वही है कि जो यहाँ पर ये जो ट्रक गिरा है वो उल्टा ट्रक गिरा है और उसके नीचे भी 2 से 3 वाहन फंसे हुए हैं। अभी तक 12 लोगों के जो मृतदेह है वो बाहर निकाले गए हैं। अभी भी 5 से ज़्यादा लोग अंदर फंसे हुए होने की आशंकाएं व्यक्त की जा रही है। सबसे बड़ी बात यह है कि ये ब्रिज को 45 साल पहले बनाया गया था। लास्ट टाइम जब इसकी मरम्मत की गई पिछले साल भी इसकी मरम्मत की गई थी। उसके बाद इस साल जब प्री मानसून की एक्टिविटी और प्री मानसून की कामगिरी तहत ये ब्रिज को मरम्मत किया गया होने की जो बात है वो R&B विभाग कर रहा है। लेकिन जिस तरह से ब्रिज के ऊपर की भी हम आपको परिस्थिति दिखाना चाहते हैं कि ये ब्रिज की जो हालत है जिसके अंदर जगह जगह पे गड्ढे पड़े हुए हैं और उसकी वजह से ये जो ब्रिज है इसकी जो स्टेबिलिटी रिपोर्ट है वो नेगेटिव है। उसके बाद भी ये ब्रिज को चालू रखा गया। स्थानीय विधायक ने कई बार लिख के मांग की थी कि ये ब्रिज को नया बनाया जाए, ये ब्रिज को बंद किया जाए, लेकिन फिर भी किसी भी प्रकार के इन लोगों की बात को नहीं सुनने की वजह से ये जो हादसा है वो हुआ है। यहाँ पर ये जो अभी तक 12 लोगों के मौत की पुष्टि की गई है। स्थानीय प्रशासन के अलावा स्थानीय जो लोग हैं आसपास के गांव के लोग, उन लोगों की मदद की वजह से ये जो रेस्क्यू ऑपरेशन है, जो 8 लोगों की जान बच पाई है वो उसी वजह से बच पाई है। अभी भी रेस्क्यू काम चालू है, लेकिन जिस परिस्थिति में है, जो ट्रक फंसी हुई है उसको निकालने में बहुत ज़्यादा समय लग रहा है। सुबह 7 बजे की घटना हुई थी, लेकिन अभी तक ये जो रेस्क्यू की टीम। जी बहुत बहुत धन्यवाद अंजलि जी। आप सावधानी से अपना रिपोर्टिंग का काम निपटाइए, क्योंकि जहां पे ये ब्रिज गिरा है उसी की एक भाग से आप ये लाइव रिपोर्टिंग कर रहे थे हमारे लिए। आपको बहुत बहुत धन्यवाद अंजलि जी।